হ্যালো বন্ধুরা, বিউটিসমা ঘর থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ সুস্থ আছি, ভালো আছি। দিনটা ছিল 16ই মার্চ আর সকাল এখন বাজে প্রায় 7টা বাজার 10 মিনিট আগের মুহূর্ত, মানে 6টা 50 বাজে আর কি ঘড়িতে। আর এত সকাল সকাল আমরা লাগেজপত্র নিয়ে গোটা পরিবার ওয়েট করছি রাস্তায়, কারণ উবের আসবে। আর উবেরে চেপে আমরা যাব এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্ট। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এবার আস্তে আস্তে সব কিছুই বলবো। উঠে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আমরা গাড়িতে, বাইরের আলোটা তখন সবে ভালো রকমভাবে একটু চিকিমিকি দিয়ে উঠছে। এখানে একটা কথা অবশ্যই বলবো, যেখানে যাচ্ছি সেখানকার কথা হচ্ছে, আমরা তো প্রতি বছর জ্যোতির্লিঙ্গ দর্শন করি, গত বছর থেকে শুরু করেছি। এই বছরও তার ব্যতিক্রম হবে না, সেরকমই এক জ্যোতির্লিঙ্গ দর্শনই আমরা যাব। এক না, দুটো জ্যোতির্লিঙ্গ দর্শনে যাব। বেরিয়ে পড়েছি, তাও পৌঁছে গেছি এয়ারপোর্ট। আগে চলো ভিতরে ঢুকে বোর্ডিংটা করে নিই, বোর্ডিংটা সেরে নিই আর তোমার সাথে গল্পও করি। আমরা যাচ্ছি, প্রথমে যাব হচ্ছে ইন্দোর, মানে দিল্লি, তারপর ওখানে যাবো ইন্দোর। ইন্দোরে পৌঁছে আমরা ওখান থেকে আবার গাড়ি করে পৌঁছে যাব মহাকাল, আমার পরম আরাধ্য মহাকালের নগরীতে। আর আরেকটা মজার বিষয় হয়েছিল সেদিন, আমাদের প্লেনের সময়, মানে ফ্লাইটের সময় ছিল 9টা 55 প্রায় 10টায়। আমরা সেই মতো বাড়ির থেকে বেরোবো ভেবেছিলাম ওই ধরো 8টা নাগাদ। আর একদম যেহেতু আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট একদম সামনে, আমার শ্বশুরবাড়ি থেকে, তাই ওই ধরো আধ ঘন্টার মধ্যে আমরা আধ ঘন্টাও লাগবে না, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো যাই হোক, সেরকমভাবে প্রস্তুতি পর্ব। সকালে উঠে দেখছি আমাদের ফ্লাইটের টাইম এগিয়ে দিয়েছে, টাইম করেছে 8টা 35, প্রায় 2 ঘন্টা আগে। তড়ি কি হরি আমরা কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই দিক থেকে হাওড়া থেকে আমার যে দাদা, মানে জ্যোতিদা, সেও তড়িঘড়ি বেরিয়ে এসছে। তারপরে আমরা বোর্ডিং পাস করিয়ে আমাদের সিকিউরিটি চেক করে এখন বসে পড়েছি, আমরা একদমই ফ্লাইটের মধ্যেই রয়েছি আর কি। এই ধরো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর ফ্লাইটটা ছাড়বে। এখানে একটা কথা হচ্ছে, আমরা মানে আমি বিশেষত বিয়ের আগে থেকে আমি বহুবার ফ্লাইটে চড়েছি। আমার কর্তামশাইও চড়েছেন, আমার শ্বশুরমশাই শাশুড়িমাও চড়েছেন, আমার মাও চড়েছেন, আমার ওই দাদাও চড়েছেন। শুধু চড়েনি আমার ছেলেটি, আমার ছানাই প্রথমবার ফ্লাইট চড়ছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমার শ্বশুরবাড়ির লোকের সাথে, ইভেন আমার হাজবেন্ডের সাথে প্রথমবার ফ্লাইটে চড়া। আর ফ্লাইটে চড়ে যাচ্ছি কোথায়? ইন্দোর, আমার পরম আরাধ্যর কাছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। দেখো, প্লেন এবার টেক অফ করবে, ছেড়েও দিয়েছে, দ্রুত গতিতে ছুটছে প্লেন। তো চলো রানওয়ে আর কি দ্রুত গতিতে ছুটে এবার একদম শাইন করে উপরে উঠে যাবে আকাশের মধ্যে। আর আকাশের সমস্ত মেঘের মাঝখান থেকে আস্তে আস্তে একটু একটু করে সমস্ত পথ, মানে সমস্ত মেঘ কাটিয়ে একটু করে করে আমার প্লেনটা এগিয়ে যাবে একটু একটু করে আমার আত্মা, আমার শরীর, আমার পরমারাধ্যর কাছে। এটাই এত ভালো লাগে। ফ্লাইটের থেকে নিচে পুরো, মানে যখন ফ্লাইটটা উপরে ওঠে, ইভেন উপর থেকে যখন আমাদের গোটা শহরটাকে আমরা দেখি, তখন একটা আলাদা অনুভূতি হয়। আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছে অনুভূতি, বিশেষ করে মেঘের মাঝখানে ফ্লাইটের, মানে প্লেনটা যখন যাচ্ছে, ওই জিনিসটা দেখে আমার ছেলে একটাই প্রশ্ন করেছে, কই যাচ্ছে প্লেন? তো ডানাটা এক জায়গাতেই আটকে রয়েছে, ডানা তো নড়ছে না, তাহলে আমরা কি করে এগোচ্ছি? ওকে কে বোঝায় যে না, এইভাবেই প্লেন যায়। তো চলো, তারপরে টিফিন চলে এসেছে, এবার টিফিনটা খেয়ে নেব। আর টিফিনটা পুরোটাই ননভেজ ছিল, ভেজ ছিল। ভেজ আইটেমই আমি নিয়েছিলাম আমরা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি দিল্লি। আবার আমাদের 2 ঘন্টার অপেক্ষা, তারপর এখান থেকে পৌঁছে যাব আমরা ইন্দোর। বসে আছি, আমাদের বোর্ডিং হয়ে গিয়েছে, সিকিউরিটি চেক হয়ে গেছে। এবার আমরা বসে রয়েছি একদম দরজাটার সামনে। দরজাটা খুলবে, আমরা গাড়ি করে আবার উঠে প্লেনে বসবো, তারপরে দেন আমরা ইন্দোর পৌঁছাবো।
সবথেকে বড় কথা হচ্ছে আমার ছেলে ভীষণ মজা করেছে পুরো ফ্লাইট জার্নিতে। আর এখানে সবথেকে বেশি খারাপ লাগছে যে পুকু নেই আমাদের মধ্যে, পুকু ব্যাঙ্গালোরেই রয়েছে। ও যাবে বলে ওর হয়নি, আনফর্চুনেটলি ওর টিকিট ও করতে পারেনি, কাজের প্রেশার ছিল তার জন্য। তো আমরাই গিয়েছিলাম। আমরা দেখো আবার বসে পড়েছি ফ্লাইটে। এবার আমরা এখন সোজা বেরিয়ে যাব ইন্দোরের উদ্দেশ্যে। দিল্লি থেকে ইন্দোর বেশিক্ষণ সময় লাগে না, ওই ধরো 1 ঘন্টা মতো। বাট কলকাতা থেকে দিল্লির অনেকটাই সময় লেগেছিলো বলে আমার মনে হয়। টিফিন খেলাম, গল্প আড্ডা করতে করতে এবার প্রায় পৌঁছে যাওয়ার মুহূর্ত। আর এত আমার কাছে না, আমি ছোটোবেলা থেকে বহুবার ফ্লাইটে যাতায়াত করেছি, এবারও গেছি। তবে একটা বিষয় আমার কাছে না খুব বোরিং। ফ্লাইটে প্রত্যেকটা মানুষ খুব নীরব থাকে, সবাই সবার মতো থাকে, সবাই সবার মতো হয়তো ম্যাগাজিন পড়ছে, কেউ গল্পের বই শুনছে, কেউ গান শুনছে। বাট ট্রেন জার্নির একটা আলাদাই মজা আছে কিন্তু বস। ট্রেন জার্নির পাশ থেকে গরম চায়, কফি, বিভিন্ন খাবারের জন্য পাশে বলতে বলতে যাওয়া, একটা হইহট্টগোল, পাশের সিটে বসে থাকা মানুষটাও অনেকক্ষণের জন্য 1-2 দিনের জন্য নিজেদের লোকের মতো হয়ে যায়, প্রচুর গল্প আড্ডা মজা, সেইগুলো খুব মিস করি আমি ফ্লাইট জার্নিতে। আমার মতো কারা কারা এই একই বিষয় অনুভব করো একটু জানিয়ে তো কমেন্ট সেকশানে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেছি ইন্দোর দেবী অহল্যাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার এখান থেকে আবার একটা লম্বা জার্নি। আমাদের এবার একটা গাড়ি করে পৌঁছে যেতে হবে একদম মহাকাল মন্দিরের ওই আশেপাশেই আমাদের হোটেলটা ছিল। যাই হোক, তবে ঘন্টা 3-3.5 আমাদের সময় লেগেছিল, না কি তার বেশি, আমার ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই। উঠে পড়েছি দেখো, আর সত্যি কথা বলতে খুব ক্লান্তও লাগছিল, খিদেও পেয়েছিল জম্পেশ, কোথাও খেতে হবে। তো যাওয়ার পথে কোনো ধাবা দেখে আমরা দাঁড়াবো এটাই ডিসাইড হলো। তো একটা ধাবা দেখলাম আর গান শুনতে শুনতেই যাচ্ছিলাম, আড্ডা গল্প গান শুনতে শুনতে বেশ মজা করতে করতে। রাস্তাঘাট কিন্তু এমপির রাস্তাঘাট কিন্তু ভীষণ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক চওড়া চওড়া রাস্তায় সেরকমভাবে কোনো সিগন্যাল দেখতে পাইনি, বাম্পার ছিল না, যেগুলো সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে। তবে গরমটা ছিল মারাত্মক, যেই গরমটা মার্চ মাসের ওই রকম সময়তেও এতটা গরম যে বলার কথা না। কিন্তু ওই ঘাম শরীরে হবে না, কিন্তু প্রচণ্ড একটা চ্যাটচ্যাটে গরম। যাই হোক, এবার তো কিছু খেয়ে নেবো, একটা ধাবা পেয়েছি। এবার আমরা একটুখানি পেট পুজো করবো। পেট পুজো করতে এখানে পোহা আর একটুখানি গরম দুধ চাই খেয়েছিলাম। চলো খাওয়া দাওয়া সেরে এবার আবার বেরিয়ে পড়বো। আজকের দিনে এই গোটা ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও ব্লগ নিয়ে।